আমি পলাশ দেবনাথ, আপনাকে অনুরোধ করবো, আপনি হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রিয়েল হোমিওপ্যাথির যে 8টা ওষুধ আছে, সেই 8টা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কি কি বাধা থাকতে পারে স্যার? সেই বিষয়ে স্যার কিছু যদি বলতেন। 8টা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই রিয়েল হোমিওপ্যাথি সম্পর্কে যদি না বুঝে আপনি প্রয়োগ করতে চান, এটা তো সবচেয়ে বড় বাধা। আমি রিয়েল হোমিওপ্যাথি বুঝি না, কিন্তু 8টা ওষুধ নিয়ে আমি নাড়াচাড়া শুরু করে দিলাম, তাহলে হবে না। আপনাকে রিয়েল হোমিওপ্যাথি প্রয়োগ করতে গেলে আগে আপনার রিয়েল হোমিওপ্যাথি শিখতে হবে, বুঝতে হবে। আর বিশেষ করে আমাদের যে মানে রিয়েল হোমিওপ্যাথির যে প্রিন্সিপাল গুলো, যেটা জিএম ওয়াহিদ আপনাদের 2টা ক্লাসে খুব গুরুত্বের সাথে বলছে, এই প্রিন্সিপাল গুলো একেবারে আত্মস্থ করে ফেলতে হবে। এই আত্মস্থ করে যদি আপনি ফেলতে পারেন, তাহলে আপনার কাছে কোনো বাধা থাকবে না। থ্যাংক ইউ পলাশ দেবনাথ। স্যার এই বিষয়টা হচ্ছে স্যার, রোগীকে প্রয়োগের পর রোগীর প্রতি কি নির্দেশনা থাকতে পারে? যে হাইড্রোফোবিনাম দেওয়ার পরে এমন কি নির্দেশনা আছে যেগুলো বলা উচিত যে এই ওষুধটা প্রয়োগকালীন বা চলাকালীন এই কয়দিন আপনি এই বিষয় খাবেন না বা এটা করবেন না, এরকম কোনো ও আচ্ছা বিধিনিষেধ আচ্ছা আছে আচ্ছা। কিনা স্যার? মানে তার ফুড হ্যাবিট নিয়ে কোনো সাজেশন আছে কিনা? স্যার যে পেঁয়াজ খাবেন না, গরুর মাংস খাবেন হ্যাঁ না, হ্যাঁ, খাবার দাবার বা এগুলো কোনো তো চলাফেরা নাকি? বা হ্যাঁ হ্যাঁ, স্যার। মানে আমাদের ক্লাসিকে যেটা বলে টক খাবেন না, তাই না? এরকম বলে। আমরা বলি যে যেটা খেলে আপনার সহ্য হয় না সেটা খাবেন না। যেটা খাইলে সহ্য হয় না সেটা খাবেন না, কারণ রিয়েল হোমিওপ্যাথি কাজ করে জেনেটিক লেভেলে, এটা কোষীয় লেভেলে এর কোনো ফাংশন নাই। যে রিয়েল হোমিওপ্যাথির সমস্ত মেডিসিন গুলো কাজ করে হচ্ছে জেনেটিক লেভেলে, জিনোমে যে কাজ করে। ফলে জিনোমে যে ওই জিনকে তার জন্য প্রয়োজনীয় আপনার ইয়ে করার, এই যে কি বলে, প্রোটিন তৈরি করার জন্য, এনজাইম তৈরি করার জন্য তাকে তার কোডিংটা তৈরি করার ক্ষেত্রে হেল্প করে। যেহেতু তারা ওই কোডিংটা দিয়ে হেল্প করে, সেহেতু সেলুলার বেজে রিয়েল হোমিওপ্যাথির ওষুধের খুব একটা ফাংশন নাই। ফলে আপনি কি খাইলেন কি খাইলেন না, এইটার কাজ হচ্ছে কোষে। যেমন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খেলেন, ওইটার কাজ কোষে। আপনি বায়োকেমিক খেলেন, ওইটার কাজ কোষে। ইসমত ভাই, আপনার থেকে সাউন্ড আসছে। আপনি ধরেন বায়োকেমিক খাচ্ছেন, ওইটার কাজ হচ্ছে সেলুলার লেভেলে। আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাইছেন, ওইটার কাজটা হচ্ছে সেলুলার লেভেলে। আপনি প্রতিদিন যে 3 বেলা খাচ্ছেন বা প্রতিনিয়ত যা খাচ্ছেন, সব হচ্ছে সেলুলার লেভেলের ফাংশন। কিন্তু সেলুলার লেভেলের কোনো ফাংশন আপনার রিয়েল হোমিওপ্যাথি ওষুধের কোনো ব্যারিয়ার তৈরি করতে পারে না। যার কারণে কিন্তু আমরা বলি যে রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি বায়োকেমিকও খান, বা আপনি যদি ওই অ্যালোপ্যাথিও খান, বা আপনি যদি অন্য কোনো বিষয়ও খান, তাহলে আমাদের ওষুধের জন্য ক্ষতিকর না। কিন্তু আমরা কি বলি, যে যদি ওইটা খেয়ে আপনার যদি অস্বস্তি লাগে, আপনার কষ্ট যদি বেড়ে যায়, আপনার যদি সমস্যা যদি বেড়ে যায়, তাহলে ভাই আপনি এটা খাবেন না। এখন আপনি রুগী, আপনি জানেন আপনার কি খেলে ভালো লাগে, কি খেলে খারাপ লাগে। যেটা খাইলে আপনার খারাপ লাগে সেটা আপনি বর্জন করেন। আমরা এইভাবে কিছু জিনিস রুগীর ঘাড়ে ছেড়ে দেব। আর যদি আপনি মনে করেন যে না, আমার আরোগ্যের ক্ষেত্রে কিছু আমি উপদেশ দেই যেটা উপকার হবে, হ্যাঁ আপনি সেটা দিতে পারেন। যেটা আমাদের সুনীল দা একটা আলোচনায় আপনাদের ডিটেলস বলছিলেন। আমাদের যে বুধবারের একটা ক্লাসে আমাদের ডাক্তার জাহিদুল আলম স্যার, উনি খাদ্যের উপরে একটা ক্লাস নিয়েছিলেন, মানে আলোচনা করছিলেন। সেখানে যেমন ধরেন আপনার সর্ষের তেল আপনি খাওয়ার জন্য বলতে পারেন, সোয়াবিন তেল মানে তো আমরা জানি এটা কেমিক্যাল, এটাকে বর্জন করার কথা বলতে পারেন। আপনি সান্ধ্যকালীন খাবার খেয়ে, মানে ডিনারে যত সন্ধ্যায় মানে রাত সূর্য ডোবার স্যার আগে আসসালামু আলাইকুম। জি স্যার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ব্যাপারে আমার মনে হয় জাহিদুল আলম স্যার রাইট পারসন, আপনি একটু বলেন স্যার। না, আমি ওই প্রশ্ন করছিলেন কি? পলাশ দেবনাথ। জি, পলাশ দেবনাথের ওনার ব্যাপারে আপনি যেটা বলছেন এটা অবশ্যই সঠিক, তবে আমার কিছু আছে স্যার আরো। বলেন। যে অবশ্যই এর ব্যাপারে দিক নির্দেশনা থাকা উচিত। একজন ডাক্তার হিসাবে অনেক দিকেই আমাদের লক্ষ্য করতে হয়। আমি বাস্তব কিছু উদাহরণ দিয়ে, 2-1টা রোগীর ক্ষেত্রে ব্যাপারে উদাহরণ দিয়ে আমি ওনাকে উত্তর দিতে চাই। অবশ্যই আমাদেরকে বিধিনিষেধ দিতে হবে। আর ওষুধ যদি ভালো কাজ না করে, বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে কেন বাধাগ্রস্ত হচ্ছে।
যেমন আমার একটা পেশেন্টের কথা বলি, পেশেন্টটা হলো আপনার স্কিন ডিজিজের রোগী আর কি, প্রচুর স্ক্যাবিস গায়ে, একটা মেয়ে। এখনো আমার চিকিৎসাধীন আছে, তবে এখন একেবারে আরোগ্য পর্যায়ে ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে। তো প্রথম দিকে যখন আমি ওষুধ দিই তখন বেশ উপশম হচ্ছিল, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় ভীষণ ভাবে বেড়ে গিয়েছে। তো আমি দেখলাম যে মানসিক স্তরটা ভালো, বা তার ওই যে এইগুলো আমাদের পর্যবেক্ষণ করার কথা, সেগুলো সব দিকে ভালো, ওষুধ চেঞ্জ করা যাচ্ছে না। কিন্তু ওর প্রচন্ড মানে অবস্থা খারাপ, শারীরিক অবস্থা খারাপ। তো তবুও যেহেতু মানসিক স্তর ভালো, ওষুধ চেঞ্জ করা যায় না। আমি এক সপ্তাহ এরকম ঘোরাইলাম, কিন্তু দেখা যায় যে কম হয়, আবার হুট করে দেখা যায় একদিন বেশ বেড়ে গেছে এবং প্রচন্ড পাগলের ন্যায় হয়ে যায়। তো আমি বিষয়টা নিয়ে খুব চিন্তিত হলাম এবং কি করা যায় ওর সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলাম। আমি ওদের মানে রসিকতা করে বললাম, আচ্ছা তোমাদের এলাকায় তো বেগুনের চাষ হয় প্রচুর, তুমি কি ওই বেগুনের খেতে বেগুন টেগুন তুলতে যাও নাকি? তা বললো, না স্যার, আমি হলো ওই যেদিন ঢেঁড়স তুলতে যাই, ঢেঁড়স কাটতে যাই, ঢেঁড়সের হুল যখন আমার গায়ে ফোটে সেদিন আমার খুব বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে যায় এবং আমি সেদিন পাগলের মতো হয়ে যাই। তা বললাম, এই তো এই পাইছি। আমি বললাম, তুমি আর ঢেঁড়সের খাতের মানে ক্ষেতের কাজ দিয়ে যাবা না, ওদের কাটার কথা তো দূরের কথা, ওই ঢেঁড়সের ক্ষেতের আল দিয়ে তুমি হাঁটবা না এবং বেগুনের ক্ষেতের কাজ দিয়ে ঘুরবা না। তো ও শুনে হাসলো, ঠিক আছে স্যার, আমি যদি এই কষ্ট থেকে মুক্তি পাই তাহলে ঢেঁড়সের খাতে না গেলে কি? আসলে তো চুলকানি যেহেতু, স্কিন ডিজিজ যেহেতু, ও ঢেঁড়সের হুল যদি গায়ে ফোটে, বেগুনের গাছের হুল যদি গায়ে ফোটে বা করে, তাহলে তো ওটা তো প্রচন্ড বেড়ে যাবে, এটা স্বাভাবিক, এবং তার কষ্ট হবে। তো দেখা গেছে যে আমার ওই নিষেধাজ্ঞায় তার অনেক ফলপ্রসূ হয়েছে, এবং পরে আর সে ঢেঁড়সের খেতে যায় নাই এবং বেগুনের খেতেও যায় নাই, আর ওগুলো খাইও নাই। তো তারপরে সামান্য এক বাড়লেও আর প্রচুর আকারে বাড়ে নাই, আস্তে আস্তে আরোগ্য হচ্ছে। তো আমি তখন থেকে শিক্ষা নিলাম যে আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত কোন রোগীকে ওষুধ দেওয়ার পরে যে তার এমন কিছু ব্যতিক্রম আছে কিনা যেটাতে তার খুব বেড়ে যায়, আমাদের আসলে সেটা নিষেধ করাই উচিত আমি মনে করি। আর একটা হলো যে খাদ্যখানার বিষয় যেটা বললেন স্যার, আমি ওই দিনে ক্লাসের অনেক কিছুই মানে বলতে পারি নাই। উদাহরণ যেগুলো আগের ক্লাস আমি রেডি করেছিলাম, সেটা হলো যে পাসপোর্ট 3 ইঞ্চি একজন মানে ব্যক্তি, তার ওজন হলো 86 কেজি। তো প্রচুর রুচি, প্রচুর খায়, এবং বাজারে গিয়ে সে প্রচুর সিঙ্গারা, পুরি, অন্যান্য খাবার ব্যবসা করে যেহেতু খায়, আর বাড়িতেও সে প্রচুর মানে আহ, ভাত, গোশ, ডিম প্রচুর খায়। তো এমত অবস্থায় তার ডায়াবেটিসও আছে কিছু এবং বিভিন্ন সমস্যা আছে। তো আমরা তাকে রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা দিচ্ছি, জেনেটিক ভাবে তাকে আরোগ্য করার চেষ্টা করছি। তো তার মানসিক স্তরটাও ভালোর দিকে আসছে, কিন্তু তার দুর্বলতা, মানে শারীরিক অক্ষমতা যে আসা শুরু হয়েছে, এটা তার মানে হচ্ছে না। কারণ আমাদের ওই খাদ্য বিষয়ে আমরা আলোচনা করেছি যে একজন ব্যক্তির যখন দরকার হলো দৈনিক হয়তো সকালে 50 গ্রাম, দুপুরে 100 গ্রাম, রাতে হয়তো 50 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন, সেখানে সে একবারে খাচ্ছে হলো টোটাল মিলে হলো 200 গ্রাম তার প্রয়োজন। এখন সে খাচ্ছে ধরেন সকালের বেলায় আপনার
500 গ্রাম ভাত বা তার চেয়েও বেশি, সরি, হ্যাঁ হ্যাঁ 500 গ্রাম ভাত বা তার সাথে আরো অনেক খাবার খাচ্ছে, তাহলে তার ওজন এমনি 86 কেজি। দরকার তার প্রতিদিন হলো এখন ওজন কমানোর জন্য তার প্রতিদিন মাত্র 200 গ্রাম কার্বোহাইড্রেট খাইতে হবে, কিন্তু সে একবারে খায় 500 গ্রাম কার্বোহাইড্রেট। এক্ষেত্রে তার ওজন বাড়া ছাড়া কমার কোনো লাইন নাই। তা আমরা চিকিৎসা দিয়ে তার ওজন কমায় তার দেহের স্বস্তি ফেরাবো কেমনি? অতএব ওইখানে আমাদের বিধিনিষেধ খাদ্য ইনস্ট্রাকশন থেকে দিতেই হবে। আর আমি এই কথাই ওদিন বলতে চেয়েছিলাম যে একজন ডাক্তার হিসাবে রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসকের যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে যদি সবাই শুধু রিয়েল হোমিওপ্যাথি ডিপেন্ড করেন, খাদ্য বিষয়ে যদি তার জ্ঞান না থাকে এবং খাদ্য বিষয়ে তার যদি মানে পারফেক্ট ডিরেকশন কোনো দেওয়ার যোগ্যতা না থাকে, তাহলে এই সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সঠিক চিকিৎসা দেওয়ার পরও তিনি সফল হবেন না। যেমন একজনের ডায়াবেটিস আছে হয়তো 27, এই গতকাল একটা রোগী আসছিল, ডায়াবেটিস পরীক্ষাই করে না। আমার দেখে সন্দেহ হলো, বললাম তুমি ডায়াবেটিস পরীক্ষা করো, তো তার হলো ডায়াবেটিস 27, আর এরপর সে মিষ্টি চালিয়ে যাচ্ছে। এখন আমি চিকিৎসা দিলাম কিন্তু তার মিষ্টি খাওয়া নিষেধ করলাম না, বা তার করলাম না। তো এক্ষেত্রে হয়তো আমার রিয়েল চিকিৎসা দিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে আস্তে আস্তে আরোগ্য হয়তো হতে পারে, কিন্তু যদি আমার খাদ্য বিষয় থেকে সঠিক দিক নির্দেশনা থাকে, মিষ্টি খাওয়া থেকে আমি রাখি এবং খাবার কিছু নিয়ম নীতি দেই, সকালবেলা হাঁটাহাঁটি ইনস্ট্রাকশন দেই, এক্সারসাইজের ইনস্ট্রাকশন দেই, রাতে কম খাওয়ার ইনস্ট্রাকশন দেই, রাতে আগে আগে খাওয়ার ইনস্ট্রাকশন দেই, তাহলে সে তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। নিঃসন্দেহে এটা চিকিৎসার জন্য অবশ্যই সুফলদায়ক। এই ব্যাপারে আমাদের আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের বোঝা উচিত, মানে ডিরেকশন দেওয়া উচিত। আর যদি আমরা এইসব জরুরি ক্ষেত্রে এই ধরনের ডিরেকশন না দিই, হ্যাঁ, তাহলে সঠিক চিকিৎসা দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা এসে যেতে পারে। আবার যারা শুধুমাত্র খাদ্য, আমাদের কিছু পণ্ডিত মানে আছে, চিকিৎসা বিশেষজ্ঞ আছেন যারা ওষুধের গুরুত্ব দিচ্ছেন না, শুধু খাদ্য কন্ট্রোল করে আরোগ্য করতে চাচ্ছেন, সেটাও সম্ভব না। কারণ যেগুলো বংশগতভাবে আপনার জেনেটিক্যালি ভাবেই তার ভিতরে ট্রু ডিজিজ রয়েছে, সেগুলো খাদ্য নিয়ন্ত্রণ করে কোনো ব্যক্তির দেখা যাচ্ছে আরো অনেকেই মরার মানে সে খুব দুর্বল এবং ক্ষীণ এবং অনেক জটিল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের যেমন রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসার সঠিক দরকার, আমরা যেটা চর্চা করছি বা শিখছি, এবং খাদ্য বিষয়ে আমাদের এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকা দরকার। আর উনি যেটা বলেছিলেন ওই ভাই, যেমন থুজা যদি আমরা প্রয়োগ করি, থুজা তো আমাদের ইসে আছে যে 8টা ওষুধের মধ্যে, তো এখানে থুজা খাইলে কয়েকটা জিনিস আমরা সুপারশিয়াল চিকিৎসা করছি যখন, তখনও কিছু খাবার নিষেধ ছিল থুজার সাথে, যেমন মিষ্টি, কাঁচা পেঁয়াজ ইত্যাদি। আমরা যদি এখনো থুজা প্রয়োগ করি, থুজার কাজটা পারফেক্ট পাইতে হলে আমার দেখেছি যে ওই খাবারগুলি বন্ধ রাখলেই কাজটা অ্যাকুরেট হয়, আর বন্ধ না রাখলে কাজ হয় না তা না, তবে একটু হয়, মানে কম হয় বা ডিলে হয়। তা আমার মনে হয় ওই ভাই সঠিক এটাই করেছেন, আসলে আমাদের বিধিনিষেধ ওইভাবে মানে স্যার যেটা বলেছেন, কাজী আজম স্যার, যে ধরা বাঁধা বিধিনিষেধ যেমন অনেকে ডাক্তার বলে দেয়, আমাদের রিয়েল হোমিওপ্যাথি ওই রকম। অনেকে ধরা বাঁধার নিয়ম বলে দেয় যে আপনি গরু গোশত খাবেন না, কাঁচা পেঁয়াজ খাবেন না, এটা খাবেন না, ওটা খাবেন না, মানে এক কৃষ্টি লিখিত ভাবে দিয়ে দেয়। আমাদের ওইভাবে একেবারে এইভাবে লিখিত ভাবে অনেক কিছু একবারে খামাখাই সব রোগের ক্ষেত্রে গড়ানো নিষেধ করা, এটা আমাদের প্রয়োজন নাই। শুধুমাত্র ওই রোগের যে সকল খাবার, তার ওই রোগীর ক্ষেত্রে যে সকল খাবার খাইলে তার আপনার রিজাল্ট অফ ডিজিজ বেড়ে যায় এবং শারীরিক কষ্ট বেড়ে যায় এবং তার আরোগ্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়,
এই সকল খাবার থেকে আমরা তাদেরকে নিষেধ করতে পারি। এবং রোগ আরোগ্যের ক্ষেত্রে যে সকল কর্মকাণ্ড আমাদের সহযোগিতা করে, যেমন এক্সারসাইজ, হ্যাঁ, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে হাঁটা এবং খাবার নির্দেশনা, প্রয়োজন মতো খাওয়া, ক্যালোরি হিসাব করে খাওয়া, এই ধরনের নির্দেশনা দেওয়া আমার রোগীর ক্ষেত্রে আমি সুফল পেয়েছি। এবং আমার মনে হয় যে এটা সবার জন্যই এই নিষেধ করার বা দিক নির্দেশনা দেওয়াটা ভালো। ধন্যবাদ স্যার। জি, চমৎকার। আপনি অত্যন্ত মানে সামগ্রিক ভাবেই ব্যাপারটা ব্যাখ্যা করেছেন। আপনারা যদি আমাদের আমি আরো অনেক কথা বলতাম, কিন্তু আসলে আমি সংক্ষেপে আরো অনেক উদাহরণ দিয়ে আরো বোঝানো যায় বিষয়গুলো। জি জি, আপনি ভবিষ্যতে বলবেন, অবশ্যই বলবেন, আপনি অবশ্যই বলবেন। সেটি হচ্ছে যে আপনার উনি তো একটা ক্লাস নিছিলেন খাদ্যের উপরে, ভবিষ্যতে আরো নিবেন এবং সেখানে ধাপে ধাপে আপনাদের এই ব্যাপারগুলো আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। আমরা যদি আসলে জাহিদুল আলম স্যারের আলোচনাটা যদি বুঝে থাকি, তাহলে ওখানে কিন্তু ভিউ পয়েন্ট দুইটা। একটা পয়েন্ট হচ্ছে যে আপনি রুগীকে দ্রুত আরোগ্য করতে চান কিনা, একটা। আর একটা জিনিস হচ্ছে যে আপনার মেডিসিনের ক্ষেত্রে কোনো বাধা সুস্পষ্টভাবে আছে কিনা। এই দুইটা জিনিসের জন্য যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট হিসেবে, যেমন এই যে ঢেঁড়সের কথা বলছেন, খাদ্যের পরিমাণের ব্যাপারে বলছেন, বিভিন্ন খাবারের ব্যাপারে বলছেন, এটা অনেক সময় আমাদের সেলুলার লেভেলে অপ্রয়োজনীয়, মানে ওর জন্য যেটা ক্ষতিকর সেটা ব্যক্তি বিশেষের জন্য ক্ষতিকর, সেটাকে আপনাদের ত্যাগ করার কথা চিন্তা করতে হবে এবং সেটা নিয়ে আপনাদের একটা স্টাডি থাকতে হবে, পার্সন টু পার্সন একটা স্টাডি থাকতে হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি আপনি যে মেডিসিনটা দিচ্ছেন সে সরাসরি মেডিসিনে কোনো খাবার মানে বাধা দেয় কিনা। তো সেই ক্ষেত্রে স্যার হচ্ছে যে থুজার ক্ষেত্রে একটা বলছেন, এবং অন্য ক্ষেত্রেও যদি এরকম থাকে আমাদের ধাপে ধাপে আপনাদের সামনে এগুলো আলোচনা করা যাবে। তো আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে যে রিয়েল হোমিওপ্যাথিটা আসলে একটা কম্বাইন্ড প্যাথি। এইটাকে কেউ কেউ বলতে চান যে আমরা হোমিওপ্যাথি করি না, আমরা রিয়েল হোমিওপ্যাথি করি। তা আপনি হোমিওপ্যাথি করেন না, তাহলে রিয়েল হোমিওপ্যাথি কিভাবে করেন? এটা একটা কিন্তু মানে স্ববিরোধী কথা। আবার কেউ বলে যে না, আমাদের ওই যে জাহিদুল আলম স্যার যেরকম বললেন না, যে খাবার দিয়েই সব সুস্থ করতে চায়, এরকম পণ্ডিত ব্যক্তিও বাংলাদেশ বিশ্বে আছেন, এমন ব্যক্তিও আছেন। আবার সেটা যেমন সঠিক না। আবার আমরা যদি বলি যে না, রিয়েল হোমিওপ্যাথি দিয়ে সব সেরে দেবো, মানে আমাদের এই 8টা মেডিসিনই সব সেরে দেবো, আপনাদের খাবার দাবারের দরকার নাই, এইটাও কিন্তু সঠিক না। রিয়েল হোমিওপ্যাথি হচ্ছে একটা কম্বাইন্ড। আপনি সামাজিক জীব, আপনি আপনার WHO সংজ্ঞা অনুযায়ী কি বলা হয়েছে, আপনাকে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং তৈরি করতে হবে। তাহলে আপনি কিন্তু ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং শুধুমাত্র মেডিসিনে হবে না, আপনার পারিপার্শ্বিকতা সবকিছু মিলাই কিন্তু হবে। সেই কারণে দেখবেন যে আমাদের বুধবারের সেশনে আমরা যেন নিয়মিত আমাদের থেরাপিউটিক সিস্টেম আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আলোচনা করছি। পাশাপাশি বুধবারের ক্লাসগুলোতে দেখবেন যে যেমন জাহিদুল আলম স্যার ফুড নিয়ে কথা বললেন, ভবিষ্যতে আরো হয়তো বলবেন। তারপর হচ্ছে যে কেউ কেউ আমাদের এখানে আমাদের লাইফ স্টাইল নিয়ে কথা বলতেছেন, এরকম আলোচনা কিন্তু আমাদের চলতেছে। তার মানে আমরা রিয়েল হোমিওপ্যাথিকে বুঝতে চাই একটা কম্বাইন্ড বিষয়। এই যে এর আগে কোনো একটা মানে অটোফেজি নিয়ে যখন কথা হচ্ছিল, আমাদের মঞ্জুর স্যার বললেন, অটোফেজির পরে আমাদের সুনীল স্যার দেখবেন যে একটা ডায়েট কিভাবে আমরা মেনটেন করতে পারি, এগুলো নিয়ে বলছেন। এগুলো সব মিলাই আসলে কিন্তু একজন ফিজিশিয়ানকে ভাবতে হবে, চলতে হবে, তাহলে কিন্তু আপনার রোগীর আরোগ্য হবে।